আমরা যে সাইটটি তৈরি করেছি এই সাইটটি হচ্ছে এটি। এই সাইটটি আমরা তৈরি করেছি এই সাইটটি দেখে। এখানে একটা ব্যানার ছিল, এখন বর্তমানে এটা মনে হয় তারা রিমুভ করে দিয়েছে, যার জন্য এখন দেখা যাচ্ছে না। তো আমরা অলমোস্ট সবকিছুই করে ফেলেছি, দেখতে পাচ্ছ সবকিছুই। জি জি কিন্তু ভাইয়া। এখানে দেখো একটা বিষয়, এখানে এই যে বাটনের যে কালারটা, এই কালারটা কিন্তু আমাদের এখানে নাই। আর আমরা চাইলেও এই থিম দিয়ে এই কালারটা নিয়ে আসতে পারতেছি না। আমরা চাইলে এই বাটনে এইরকম কালার নিয়ে আসতেছি, কিন্তু ডাইরেক্ট আমি যেরকম চাচ্ছি এটার মতো, কিন্তু এই কালারটা এখানে আসতেছে না। যে কাজগুলো আমরা এই থিম দিয়ে এইভাবে করতে পারবো না, এগুলোর জন্য আমাদের সামান্য সিএসএস কোড লাগে। আমরা আগে যেরকম মার্জিন দিয়েছি ওই রকম। আমি কাস্টমাইজে যদি যাই তাহলে দেখব, যেমন আমি একটা কালার এখানে আমরা আগে করেছিলাম, এই কালারটা এখানে ইউজ করে দেখব বাটনের কালারটা এরকম হয় কিনা। যখন আমি কালারে গেলাম, এখান থেকে সেটিং এ ক্লিক করে তারপর কালারসে ক্লিক করলাম। কালারসে ক্লিক করার পর এটার ব্যাকগ্রাউন্ড মনে করো এখানে দেওয়া আছে যেরকম এরকম থাকবে হোয়াইট। এখানে আমি জাস্ট এই যে 11তে আমি ক্লিক করলাম, এটা এটার মতো আছে। এখন তো সলিড ব্যাকগ্রাউন্ডে কালার কিন্তু এটা দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ এরপর হচ্ছে সলিড বাটন লেবেল, বাটন লেবেল হোয়াইট দেওয়া আছে। তারপর হচ্ছে আউটলাইন বাটন, তো আউটলাইন বাটনটা কাজ করতেছে এই যে বর্ডারে, এই কালারটা কাজ করতেছে। কিন্তু এই যে সলিড বাটন ব্যাকগ্রাউন্ড, এটা যদিও আমরা এখানে দিয়েছি, যেমন আমি এটিতে যদি ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি কালারে দেখি তাহলে দেখো এখানে একটু নিচের দিকে স্ক্রল যদি করি তাহলে দেখো এই কালারটি দেওয়া আছে। এই যে বাটনের কালারটাও এরকম, কিন্তু এখানে কাজ করতেছে না। এখন আমরা যে কাজটি করব, আমরা যদি সেম যদি চাই না এই কালারটা আমাদের দিতে হবে, তাহলে আমরা আগের মতো যে কাজটি করব, এই বাটনে আমি মাউস রাখবো। মাউস রাখার পর এরপর হচ্ছে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ইন্সপেক্টে ক্লিক করব। এটা কি যে ওয়েবসাইটটা আমরা কপি করতেছি ওই ওয়েবসাইটে গিয়ে? না না, অন্য ওয়েবসাইট থেকে আমি করব কেন? আমার ওয়েবসাইট এখানে হচ্ছে, এটি হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছ না লিংক, যে জি myshopify.com, আর এটি হচ্ছে অন্যের সাইট। ঠিক আছে, অন্যের সাইট থেকে আমরা করব না। অন্যের সাইট থেকে করলে দেখা যাচ্ছে হয়তো সিএসএস মিলবে না। ঠিক আছে, এখন মনে করো এই যে বাটন যেটা আছে এখানে, এই যে বাটন, এই আইডিটা এখানে আছে, আমি জাস্ট এখানে এই যে কুইক এড বাটন সাবমিট, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি লিখব ব্যাকগ্রাউন্ড কালার। এরপর হচ্ছে এই কালার কোডটা যদি আমি কপি করে নিয়ে নেই, যেহেতু আমি ডাইরেক্ট এই কালারের নাম মনে করে জানি না, তাহলে আমি কালার কোডটা, কালার জিলে একটা এক্সটেনশন আছে, এই এক্সটেনশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর পেজ কালার অ্যাকশন, এরপর হচ্ছে এখান থেকে জাস্ট কালারের উপরে মাউস রেখে যদি আমি ক্লিক করি তাহলে এই কালার কোডটা কপি হয়ে যাবে। এরপর এই কোডটা আমি এখান থেকে নিয়ে এই পেস্ট যে করব। এখানে আসবো, আসার পর যে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে এরপর এই জায়গায় এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর সমস্যা আরো একটা হয়েছে, দেখতে পাচ্ছ, এখন আমার ওই টেক্সট লেখাটা গুলো আর বুঝতে দেখা যাচ্ছে না। তো এখন আমি যেটা জি করব, এখানে আবার লিখব কালার। টেক্সট কালার। কালার লিখে আমি হোয়াইট লিখে দিব। তাহলে দেখো যখন আমি কালার হোয়াইট লিখেছি তখন কিন্তু আমার এড টু কার্ট যে টেক্সটটা আছে এটা এখন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। জি তাহলে এখন এই কাজটা আমার শেষ হলো, যেহেতু আমি কোড এখানে লিখে ফেলেছি। এখন আমি এই কোডগুলো কপি করে নিলাম। কপি করে নিয়ে যাওয়ার পর আমি স্ক্রল করে যে কাস্টম সিএসএস আছে, এই কাস্টম সিএসএস এ এসে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে সেম। দেওয়ার পর দেখো এখানেও কালারটা চলে আসছে। আমি সেভে ক্লিক করলাম।
এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো আমাদের ওয়েবসাইটে এই কালারটা হয়ে গেছে। রিফ্রেশ করলাম, এখন দেখতে পাচ্ছি এই কালারটা চলে আসছে আমাদের বাটনে। এখন আবার এডিতেও আমাদের দিতে হবে। আমি জাস্ট এখান থেকে স্ক্রল করব, স্ক্রল করে নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর এই যে প্রোডাক্ট যেগুলো আছে এগুলোতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কাস্টম সিএসএস এ এসে এগুলো আমি পেস্ট করে দিলাম, তাহলে এখানে এগুলো চলে আসবে। আবার এখানে যে কালার যেটা আছে এই কালারটা আমি এখান থেকে এই যে 11 যে কালারটা আমি সিলেক্ট করেছিলাম, মানে হচ্ছে যে 11 কালার যেটা, এটা এখান থেকে সিলেক্ট করে দেব। তাহলে এই যে বর্ডার যেটি আছে ব্ল্যাক একটা বর্ডার চলে আসছে, এই বর্ডারটা চলে যাবে, কারণ হচ্ছে এই কালারে আমি বর্ডার রাখি নাই, বা বর্ডারের যে কালারটা এটা আমি এইটা দিয়ে দিয়েছিলাম, এটা আমি সিলেক্ট করে দিলাম। তাহলে দেখো এই কালারটি চলে আসছে। তাহলে বিষয়টা ক্লিয়ার? না ভাই, বর্ডারেরটা আরেকবার দেখান ভাইয়া। আচ্ছা, এখানে যে বর্ডারটা চলে আসছিল, যেমন আমি যদি এটা যদি 1 করে দেই, দেখো তাহলে একটা বর্ডার চলে আসবে। এই দেখতে পাচ্ছ হালকা একটা বর্ডার চলে আসছে না, মানে এই ব্ল্যাক একটা বর্ডার চলে আসতেছে, কিন্তু আমি চাচ্ছি না এই ব্ল্যাক বর্ডারটা, যার জন্য আমি চেঞ্জে ক্লিক করলাম। চেঞ্জে ক্লিক করার পরে যে এই কালারটা এখান থেকে দিয়ে দিলাম। এই কালারটা আমি অলরেডি তৈরি করে রেখেছিলাম এখানে, এই যে কালার থেকে, এই যে এই কালার থেকে এটা আমি তৈরি করে রেখেছিলাম। এই যে শেডো যেটা আছে এই কালারটা এটা দিয়ে দিয়েছিলাম, তারপর হচ্ছে আউটলাইন বাটন এগুলো কালার এরকম দিয়ে দিয়েছিলাম, যার জন্য এই কালারটা সিলেক্ট করে দেওয়ার পর এই বর্ডারটা এখন আর নেই। তো বিষয়টা হচ্ছে যদি কখনো আমাদের এরকম কিছু দরকার পড়ে, যদি কখনো ক্লায়েন্ট যদি এরকম একটা ওয়েবসাইট দিয়ে দেয় যে ওই ওয়েবসাইটের মতো হবে, তাহলে আমরা এইরকম কাজটা করতে পারি। তখন আমরা এরকম সিএসএস গুলো, এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স, এগুলো আমি দেখাচ্ছি এর জন্য যাতে মানে একটু আমরা কখনো যদি ক্লায়েন্টের এরকম কোনো প্রজেক্ট থাকে তাহলে আমরা যেন করতে পারি এর জন্য, ঠিক আছে? তবে এগুলো একটু প্রথমে একটু কঠিন মনে হবে, কিন্তু কয়েকবার করে ফেললে এরপর একেবারে সহজ মনে হবে, ঠিক আছে? জি। আচ্ছা, কিন্তু ভাই এটা কি আমাদের ওয়েবসাইটে যে এড টু কার্টটা ছিল ওইখানে ক্লিক করে ইন্সপেক্টেড ঢুকেছেন ওই কালকের মতো না? এই যে আমরা যেই জায়গায় মনে করো আমি এই এড টু কার্ট বাটনে আমি ইন্সপেক্ট করতে চাচ্ছি বা আমি সিএসএস দেখতে চাচ্ছি, তাহলে আমি জাস্ট এই বাটনে যখন মাউস রাখবো, মাউস রাখার পর মাউসের রাইট বাটনে ক্লিক করব, এরপর ইন্সপেক্টে ক্লিক করব। আচ্ছা, এখানে ভিএসএসে ক্লিক করে ফেলেছিলাম। তো এরপর যখন আমি ক্লিক করব, এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এরপর যে ক্লাস যেটা আছে বা আইডি যেটা, এটা ওইটাকে আমার ধরতে হবে। এখন দেখো অটোমেটিক এখানে একটা আইডি আছে, যে বাটন আইডি লেখা আছে, যেহেতু এটা একটা বাটন তাহলে এখানে একটা বাটন আছে। আমরা কি কোডগুলো লিখেছিলাম, এখানে এই কোডগুলো আমরা লিখেছিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে কালার, ঠিক আছে? ওয়াল্লাহ ইন্সপেক্টে সব দেখা যাইব না? হুম হুম। ইন্সপেক্টে গিয়ে আমরা আমাদের কাজটা আমরা করে নেব, যে কালার চেঞ্জ করা বা অন্য কিছু যদি দরকার পড়ে কোডের, এগুলো আরো একটু দেখাবো ধীরে ধীরে। তো যে আমাদের প্রজেক্টের কাজ করতে যেগুলো আমরা থিম দিয়ে করতে পারতেছি না, যেমন এই গেমটা আমরা এই থিম দিয়ে করতে পারতেছি না, কারণ এইরকম কোনো সিস্টেম এই থিমে নেই, যার জন্য আমাদের এটা একটা আপনার নিনজা টেকনিক নাকি ভাইয়া? ইন্সপেক্টে গিয়ে আপনি বললেন যে এটা, হ্যাঁ এগুলো অনেকে অনেক রকম করে, অনেক আছে হয়তো দেখা যাচ্ছে সে নিজে কোড করে, ঠিক আছে, কোড করে তারপর হচ্ছে এখানে লিখে, কিন্তু আমি এরকম করি, আমি এখানে কোড করতে যাই না, আমি নিজে মানে এখানে অ্যাপ্লাই করে ডাইরেক্ট ক্লাসটা ধরে যাতে সহজে কাজটা হয়। এখন যদি আমি ক্লাসটা ধরে ফেলি তাহলে আমার কাজটা সহজে হয়ে যাবে, ঠিক আছে? জি ভাইয়া। গতকালকে ক্লাসটা আর আজকের ক্লাসটা যে করাচ্ছেন আমার কাছে একটু টাফ মনে হচ্ছে। হ্যাঁ এগুলো একটু টাফ মনে হবে, এখন এগুলো একটু টাফ মনে হবে, একটু সময় লাগবে, কারণ একটু ভিডিও দেখেন, আর যদি এগুলো এত বেশি না বুঝেন, আগে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো বুঝেন, এরপর হচ্ছে ধীরে ধীরে এগুলো বুঝবেন। এগুলো হচ্ছে যেহেতু HTML বা CSS কোড, যার জন্য একটু ঝামেলার মনে হয়। আচ্ছা, তাহলে আমরা এতটুকু কাজ কিন্তু আমরা করে ফেলেছি, আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা আমরা কিন্তু করে ফেলেছি, ঠিক আছে?
এখন দেখো ফুটারে কিছু জিনিস আছে, আমি যদি ফুটারে যাই, ফুটারে এখানে কুইক লিংক আছে, তারপর হচ্ছে কন্টাক্ট, তারপর হচ্ছে এখানে কোম্পানি সম্পর্কে কিছু টেক্সট আছে। তো এগুলো যদি আমরা দিতে চাই তাহলে আমরা এখান থেকে বের হয়ে সেকশনে চলে যাব। এই যে উপরের সেকশনে ক্লিক করলাম, এরপর হচ্ছে এখান থেকেও আমি বেঁকে চলে গেলাম। বেঁকে চলে যাওয়ার পর এই যে ফুটারে আসবো, তারপর হচ্ছে এড সেকশনে ক্লিক করব। এড সেকশনে ক্লিক করার পর ফুটার থেকে আমরা এই যে কালারটা আমরা চেঞ্জ করেছিলাম এখানে, এই যে ফুটারের যে কালার যেটা, এটা আমরা চেঞ্জ করেছিলাম এখান থেকে। এরপর যেটা আছে এই যে একটা সাইন আপ বাটন আছে, এরপর এখানে এই যে ফলো অন শপ, এটা যদি থাকে তাহলে এই পার্টনার এটা দেখাবে না, যে এখানে একটা বাটন থাকবে বা এরকম একটা টেক্সট থাকে যে ফলো করার জন্য। এরপর হচ্ছে এই যে শো সোশ্যাল মিডিয়া আইকন, যদি আমি এটা টিকমার্ক দিয়ে রাখি তাহলে এই যে আইকনগুলো এখানে দেখাবে। এরপর হচ্ছে কারেন্সি, যদি আমি মাল্টি কারেন্সি ইউজ করি কখনো মাল্টি কারেন্সি, তাহলে এটি যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে এটি দেখাবে। তারপর হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজ, তো সব কিছু দেখাবো, এগুলো আমরা ধীরে ধীরে দেখবো যে মাল্টি কারেন্সি, তারপর হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজ আমরা কীভাবে ইউজ করব, ঠিক আছে। এরপর যেটা হচ্ছে যে এখানে হচ্ছে পেমেন্ট মেথড হচ্ছে এখানে আমরা যেই পেমেন্ট মেথডগুলো আমরা আমাদের ওয়েবসাইটে সেট আপ করবো এগুলোর আইকনগুলো এখানে দেখাবে কিনা। এই যে নিচে ব্যাকগ্রাউন্ডে আমরা অনেক সময় দেখতে পাবো, এখানে নেই, অনেক ওয়েবসাইটে আমরা দেখতে পাবো ওই জায়গায় যে কোনো একটা জায়গায় পেমেন্ট মেথড যেগুলো সেট আপ করা আছে সেগুলোর আইকনগুলো দেখাচ্ছে। যদি আমরা এটি দেখাতে চাই তাহলে এই যে এই টিকমার্কটি এখানে থাকবে, আর যদি দেখাতে না চাই তাহলে এটি তুলে দেব। এরপর হচ্ছে এখানে আরেকটা অপশন আছে শো কুইক লিংক, এই যে প্রাইভেসি পলিসির যে লিংক যেগুলো আছে এগুলো যদি আমরা এখানে দেখাতে চাই তাহলে এই যে শো পলিসি লিংকস, আর যদি দেখাতে না চাই তাহলে আমি এটি টিকমার্ক তুলে দেব। আর থিম সেটিংয়ে যদি আমরা ক্লিক করি আমরা জানি যে এখানে ফেসবুকের লিংক আমরা দেব, যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেই সোশ্যাল মিডিয়াগুলোর লিংক দেব। তারপর হচ্ছে যদি আমরা টাইটেল লিখতে চাই, ডেসক্রিপশন এগুলো লিখতে চাই লিখতে পারবো। এই যে এগুলোর জাস্ট ইমেজটা কি এখানে ভাইয়া, ওই যে আপনি যে আমাদেরকে ফুটারে যে প্রাইভেট ওই যে পলিসি, তারপর হচ্ছে আপনার রিটার্ন অফ সার্ভিস, এগুলো যে পেজ অ্যাড করে এখানে যে নিয়ে আসা শিখাইছিলেন, তো ওইখানে যে আমাদের প্রাইভেসি পলিসি যে লেখা আছে ওইখানে ক্লিক করলে মানে ওই লেখাটার সাথে লিংক অ্যাডজাস্ট করে দিতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে হচ্ছে ইমেজ, যদি মনে করো আমি কোনো ইমেজ এখানে অ্যাড করতে চাই, মনে করো এটি অ্যাড করলাম, তাহলে দেখো যে কোনো একটা এই ফুটারে যে কোনো একটা জায়গাটা দেখাবে। কোন পাশে রাখতে চাই আবার কিভাবে কি দেখি রেখে দাও। আচ্ছা, এখানে ফেসবুক আসলো কেন? থিম সেটিং, তারপর ফেসবুক, এটা হচ্ছে ফেসবুকের লিংক, এটা ফেসবুকের লিংক এখানে আমরা জাস্ট দেব। এই যে আইকন যেটা আছে, ঠিক আছে, এই আইকনটা এখানে থাকবে। হ্যাঁ এটা তো বুঝলাম। তো উপরে 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 আবার উপরে এটা আবার নিচে ও আচ্ছা, এগুলো হচ্ছে জাস্ট এই যে মানে সোশ্যাল হ্যাঁ মিডিয়া যেগুলো আছে বুঝছে, এগুলো সোশ্যাল মিডিয়াটা বুঝছি, কিন্তু আলাদাভাবে ফেসবুকটা নিয়ে তারপরে মাঝখানে ইমেজটা দিয়েছে। এখানে ইমেজটা দিয়েছে, এখানে যদি আমরা ফেসবুকের লিংক দিয়ে দিই তাহলে কোনো একটা ইমেজ যদি আমি দেখাতে চাই, তারপর হচ্ছে এখানে হ্যান্ডেল, ডেসক্রিপশন এগুলো দিলে এই জায়গায় যে কোনো একটা জায়গায় দেখাবে। যদি আমার প্রয়োজন হয় আমি এগুলো টেস্ট করে দেখবো। এখন আমরা ফুটারটা অ্যাড করে ফেলি, ঠিক আছে। আচ্ছা, অ্যাড সেকশনে ক্লিক করে অনেক সময় আমরা দেখতে পাবো ফুটারের আগে এরকম একটা সাইন আপ একটা অপশন থাকে। যদি আমার এরকম আগে থাকে তাহলে আমরা এই যে অ্যাড সেকশনে ক্লিক করে এরকম একটা সেকশন নিতে পারি।
আর যদি এরকম যদি না চাই তাহলে যে ফুটারে আসে এড ব্লকে ক্লিক করব। এড ব্লকে ক্লিক করার পর আমরা এই ওয়েবসাইটের মতো করি, ঠিক আছে? যেহেতু আমরা এই ওয়েবসাইটের মতো করতেছি, এখানে কুইক লিংক আছে, মনে করো এখানে আমি জাস্ট এই যে মেনুতে ক্লিক করলাম, মেনুতে ক্লিক করার পর একটা মেনু এখানে এড করলাম, এই যে কুইক লিংক। ওকে, এরপর হচ্ছে আবার এড ব্লকে ক্লিক করব, এড ব্লকে ক্লিক করার পর এরপর কিছু টেক্সট এখানে আমি এড করব। তাহলে এড ব্লকে ক্লিক করব, ক্লিক করার পর এই যে টেক্সটে ক্লিক করব, তাহলে এখানে কিছু টেক্সট আসবে। এরপর কি আছে, এরপর আরো এখানেও কিছু টেক্সট আছে। তারপর আবার কি করব, হেডিং নেব, এই যে টেক্সট। তাহলে আমার দুটো নেওয়া হয়ে গেছে। এখন এড লিংকে আমরা কি করব, এই যে ফুটার মেনু যেটা আছে এখানে দেখতে পাচ্ছ কুইক লিংক, এই যে কুইক লিংক, এখানে কি আছে অ্যাবাউট, ব্লগ, তারপর হচ্ছে এফএকিউ, তারপর হচ্ছে আরো অন্যান্য যেগুলো আছে টার্মস এন্ড কন্ডিশন, অন্যান্য যেগুলো আছে এগুলো এখানে আছে। আচ্ছা, তাহলে এখন আমাদের এই লিংকটা কিন্তু বর্তমানে এখন এড করা আছে। এখান থেকে আমি সেভে ক্লিক করে ফেলি। সেভে ক্লিক করার পর এরপর আমি আরো একটা ট্যাবে আমি এটা ওপেন করে ফেলি, এটা এখানে থাকুক। এখন আমাদের কিছু পেজ তৈরি করা দরকার। যেমন আমাদের ওয়েবসাইটে সাধারণত একটা ওয়েবসাইটে কি থাকে, অ্যাবাউট আস থাকে, ব্লগ থাকে, এফএকিউ থাকে, তারপর হচ্ছে টার্মস এন্ড কন্ডিশনের যেগুলো আছে এগুলো পেজ প্রতিটা ওয়েবসাইটে থাকে। যেমন হচ্ছে এই ওয়েবসাইটের অ্যাবাউট আসে যদি আমরা ক্লিক করি তাহলে দেখব এই ওয়েবসাইট সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছে, তারা কি করে, তাদের প্রোডাক্ট কি রকম, সবকিছু তারা এখানে দিয়ে এই যে একটা ইমেজ এরকম দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? তো এখন এরকম একটা পেজ যদি আমরা তৈরি করতে চাই, এটা তারা কাস্টম ভাবে তৈরি করেছে, এটা হচ্ছে যে কোনো একটা পেজ বিল্ডার দিয়ে মনে হয় করেছে। আর আমরা যদি করতে চাই তাহলে আমরা এই যে পেজে চলে যাব, পেজে চলে যাওয়ার পর কন্টাক্ট একটা আমরা আমাদের অটোমেটিক তৈরি হয়ে যায়। আমি এড পেজে ক্লিক করব, ক্লিক করার পর মনে করে অ্যাবাউট, এরপর হচ্ছে অ্যাবাউট পেজের যে কন্টেন্ট গুলো আছে, যে টেক্সট গুলো আছে, এই টেক্সট গুলো আমি এখানে পেস্ট করে দেব। যদি আমি এখান থেকে এগুলো কপি করে নেই, জাস্ট কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি সেভে ক্লিক করলাম, তাহলে আমার একটা অ্যাবাউট আস পেজ তৈরি হয়ে গেছে। আর কন্টাক্ট আস পেজ তো অটোমেটিক আছে। এরপর দেখো এফএকিউ একটা পেজ থাকে, নিচের দিকে যদি আসি, এরকম আমাদের যা যা দরকার এর বেশি আমরা অন্য কিছু করব না, ঠিক আছে? এফএকিউতে কি থাকে, যেমন হচ্ছে কিছু ইনফরমেশন দিয়ে দেয়, কিছু কোয়েশ্চন এবং আনসার এগুলো দিয়ে দেয়। মনে করো আমি কোনো একটা সম্পর্কে কিছু জানতে চাচ্ছি, আমি সাধারণভাবে যেটা বুঝতে পারি যে এই কোয়েশ্চন মানুষ করতে পারে, তাহলে এই কোয়েশ্চন যেহেতু করতে পারে, এই কোয়েশ্চনের আনসারটা যদি আমি এখানে লিখে দেই তাহলে এই কোয়েশ্চন আর আমাকে করা লাগতেছে না। যেমন দেখো এখানে একটা কোয়েশ্চন আছে, হাউ লং ডাজ ইট টেক টু সি রেজাল্ট, তো এখানে আনসার দিয়ে দিয়েছে যে রেজাল্টটা দেখতে কতদিন লাগতে পারে, এরকম আনসারটা তারা দিয়ে দিয়েছে। তো এরকম কোনো কোয়েশ্চনের আনসারের যদি আমাদের কোনো পেজ যদি থাকে বা ক্লায়েন্ট করতে চায় তাহলে আমরা এফএকিউ হিসাবে এটা করব। তো এগুলো জাস্ট কোয়েশ্চন এন্ড আনসার, আর কিছু না, জাস্ট কোয়েশ্চন এন্ড আনসার। তো আমার যদি এরকম তৈরি করা দরকার পড়ে আমি এই এড পেজে যাব, তারপর মনে করো FAQs, তারপর এগুলো তো আপনি যেহেতু কন্টেন্ট রাইটার না, আপনি তো আর কন্টেন্ট রাইটার না, তো আপনি যেহেতু কন্টেন্ট রাইটার না, এগুলো যারা কন্টেন্ট রাইটার তাদের কাছ থেকে সে লিখিয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, জাস্ট আমরা শপিফাইয়ের মানে প্রোডাক্টগুলো এড করব না, ওরা দিবে, আমরা কি শুধু কপি পেস্টই করব? প্রোডাক্টের সে লিস্ট সবকিছু দিয়ে দেবে, ইমেজ, ডেসক্রিপশন, অন্যান্য সবকিছু সে দিয়ে দেবে। জাস্ট আমরা কি করব, এগুলো নিয়ে
আমরা বসাবো তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ঠিক আছে, আমরা আপলোড করব, লিস্টিং করব। কারণ প্রোডাক্ট তো আমি নিজ থেকে তো আর দিতে পারবো না, প্রোডাক্টের সব ইনফরমেশন তো আমি তার কাছ থেকে নেবো, আমি তো আর নিজের জন্য করতেছি না। আর যদি সে যদি সিএসভি ফাইল করে ফেলে তাহলে আমাদের জাস্ট সিএসভি ফাইলটি আপলোড করতে হবে, ঠিক আছে। ওইটার জন্য তো বাজেট কম না? বাজেট কম বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি কত দিয়ে কাজ করতেছেন সেটা হচ্ছে আপনার বিষয়। এখানে যদি আপনি প্রোডাক্ট ডাইরেক্ট ম্যানুয়ালি লিস্টিং করেন তাহলে তো অবশ্যই বাজেট বেশি নেবেন, কারণ এখানে সময় লাগবে বেশি। আর এমনিতে 50টা সাধারণত দেওয়া হয়, এর বাইরে যদি প্রোডাক্ট আপলোড করেন তাহলে অবশ্যই আলাদাভাবে চার্জ করবে। আচ্ছা, তাহলে আমাদের এই পেজটা হয়ে গেছে, ঠিক আছে। এখন মনে করো আরো কিছু পেজ যদি থাকে, যেমন হচ্ছে এখানে দেখো ব্লগ, ব্লগ যেটা হচ্ছে এখানে আমাদের ব্লগের অপশন আছে, যেমন হচ্ছে এই যে ব্লগ পোস্ট, এখান থেকে আমাদের ব্লগ পোস্ট করতে হবে। যদি ব্লগ পোস্ট যদি ক্লায়েন্ট কখনো চায় তাহলে আমরা চাইলে আমরা করতে পারি ব্লগ পোস্ট। এখানে এই যে ক্রিয়েট ব্লগে চাইগুলো পরে দেখাচ্ছি। তো আমি আপাতত কি করলাম, এগুলো অ্যাড করলাম, নেভিগেশনে গেলাম, নেভিগেশনে যাওয়ার পর তারপর হচ্ছে ফুটার মেনুতে ক্লিক করলাম, ক্লিক করার পর যে সার্চ যেটি আছে এটি আমি ডিলিট করে দিলাম, এটি আমার দরকার নেই। এখন আমি যেই পেজগুলো তৈরি করেছি এই পেজগুলো আমি এখানে দেখাবো। এড মেনু আইটেমে ক্লিক করলাম, ক্লিক করার পর তারপর সার্চে ক্লিক করলাম, তারপর যেহেতু পেজ তৈরি করেছি আমি পেজে ক্লিক করব। এরপর হচ্ছে কি তৈরি করেছি, অ্যাবাউট, এডে ক্লিক করলাম, তারপর পেজ, তারপর এফএকিউ, তারপর কন্টাক্ট, এটা তৈরি করা আছে আমি এটাও নিয়ে আসতেছি এখানে। ওকে, এখন আমি ব্লগটাও এখানে নিয়ে আসতে চাচ্ছি। আমি এড মেনুতে ক্লিক করলাম, ক্লিক করে সার্চে ক্লিক করলাম, তারপর হচ্ছে এই যে ব্লগ পোস্ট, ঠিক আছে, এটাতে আমি সিলেক্ট করব। আচ্ছা, ডাইরেক্ট ব্লগে ক্লিক করি, ব্লগে ক্লিক করার পরে যে নিউজ যেটা আছে এটাতে সিলেক্ট করব, তারপর এডে ক্লিক করব। তো নিউজটাকে আমি এডিট করে ব্লগ দিতে পারি, যেমন হচ্ছে ব্লগ। এরপর মনে করো এটাকে আমি উপরে দিতে চাচ্ছি, ওকে, এরপর আমি সেভে ক্লিক করলাম। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো এটা সেভ করা আছে, হ্যাঁ সেভ করা আছে। এখন দেখো এই যে অ্যাবাউট তৈরি করেছিলাম, অ্যাবাউট চলে আসছে, এফএকিউ চলে আসছে, ব্লগ চলে আসছে। যখন আমরা ব্লগ পোস্ট করব তখন এখানে চলে যাবে বা এখানে আসবে, যেহেতু এখনো আমরা কোনো ব্লগ পোস্ট করিনি। এরপর হচ্ছে কন্টাক্ট, আর এই এখানে হচ্ছে আমরা দুটো দিয়েছিলাম, এখানে তারা কি দিয়েছে মনে করো কন্টাক্ট উইথ আস। তো উইথ আস দেওয়ার পরে এখানে কিছু ইনফরমেশন আছে, তো ইনফরমেশনগুলো আমরা এখানে এড যদি করতে চাই তাহলে নিচে যাব, এই যে হেডিং আছে, হেডিংয়ে ক্লিক করে মনে করো কন্টাক্ট আস, কন্টাক্ট উইথ আস, এরপর এখানে যে টেক্সটগুলো আছে মনে করো এখানে কিছু ইনফরমেশন থাকে, যেমন হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর ইমেইল, এগুলো সাধারণত থাকে। এরপর আবার একটু বেঁকে চলে গিয়ে এরপরের হেডিংটা চেঞ্জ করলাম। এগুলো আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেব, আমরা যার কাজ করব তার কাছ থেকেই এগুলো আমরা নেব। যদি এগুলো সে দিতে চায় তাহলে ইনফরমেশনগুলো আমরা তার কাছ থেকে নেব।
নিয়ে আমরা এগুলো অ্যাড করে দেব। এখন আমি ফুটারে আবার ক্লিক করব। ক্লিক করার পর এরপর দেখো ভাইয়া এখানে এই যে বাটন কালার যে আমরা ব্ল্যাক দিয়েছি, যার জন্য এখানে এই লিংক কালারগুলো ব্ল্যাক হয়ে গেছে, দেখতে পাচ্ছ? জি তো এখানে কত নম্বর? 6 নম্বর। আমি নিচ থেকে আরো একটা কালার যদি আমি সিলেক্ট করে ওই কালারটা যদি আমি চেঞ্জ করি, তাহলে এই কালারটা চেঞ্জ হবে। ভাইয়া, হ্যাঁ বলেন। আমি আজকে একটা প্রশ্ন করি, আমি জানি এটা আজকের সাথে রিলেটেড না হয়তো, হুম, তারপর করতেছি। যেরকম আপনি বললেন এগুলো সবকিছু বায়াররা দিয়ে দিবেন, তো এই ক্ষেত্রে বায়ারের কাছ থেকে কিভাবে চাইবো এগুলো তো আপনি নেক্সটে দেখিয়ে দিবেন, তাই না? ভাইয়ের কাছ থেকে কিভাবে চাইবেন এটা তো মানে এটা এটা কোনো বিষয় না। এটা হচ্ছে জাস্ট আপনি জিজ্ঞেস করবেন যে এখানে আপনি এরকম আপনার যে কন্টাক্ট ইনফরমেশন যেগুলো আছে সেগুলো দিতে চাচ্ছেন কিনা। যদি চান তাহলে এগুলো আমাকে পাঠিয়ে দেন, শেষ। ঠিক আছে? এখানে আমি নতুন একটা কালার তৈরি করতেছি। তারপর এখানে আমি হোয়াইট দিয়ে দিলাম, তারপরে যে আউটলাইন এটাও হোয়াইট দিয়ে দিলাম, এটাও হোয়াইট দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড যে কালার যেটা আছে এটাকে আমি এটা করে দিলাম। দেখি যদি চেঞ্জ হয় তাহলে হলো, আর যদি না হয় তাহলে আমরা আবার এটা কোড করে ফেলবো। যদি আমাদের করার দরকার পড়ে এখানে যে আমরা এই যে ব্ল্যাক যেটা যদি আমরা রাখতে না চাই তাহলে আমরা টেস্ট করে দেখতে পারি। সেভে ক্লিক করলাম। এরপর আমি আবার সেকশনে চলে যাব। সেকশন থেকে আবার এই যে ফুটার ব্যাকগ্রাউন্ড এখানে এসে তারপর একেবারে এখন যে আমি যেটা তৈরি করেছি এটা সিলেক্ট করে দেখি। হ্যাঁ, হয়ে গেছে। তাহলে আমরা এই কাজটা এইভাবে করে ফেললাম যে বাটনের যে কালার যেটা আছে সেই কালারটা আমি হোয়াইট করে দিয়েছি। হোয়াইট করে দেওয়ার পর এখানে এই কালারগুলো হোয়াইট হয়ে গেছে। বিষয়টা ক্লিয়ার? জি আচ্ছা, তাহলে দেখো এখন আমরা যে ওয়েবসাইটটা এখানে যে ওয়েবসাইটটা আমরা দেখে এটার মতো করার চেষ্টা করেছি, তো এটার মতো একটা ওয়েবসাইট কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। ঠিক আছে? তো এখানে সাবস্ক্রাইব টু আওয়ার ইমেইল, আর এখানে কি দিচ্ছে, এখানে হচ্ছে এই যে গেট সাইন আপ, এগুলো সাধারণত থাকে। কারণ হচ্ছে যদি এরকম যদি দেই তাহলে কি হয়, অনেকে সাবস্ক্রাইব করে মনে করে কিছু অফার পাবে। তো এটা আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে এই যে সাবস্ক্রাইব টু আওয়ার ইমেইল এটাতে এই টেক্সটটা লিখে দেব। একেবারে হুবহু সেম। এখানে আমি জাস্ট এই সাইডটা কপি করে কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে যাতে আমরা এইরকম ডিজাইন করতে পারি। কিন্তু যখন আমরা একটা ওয়েবসাইট ক্লায়েন্টের কাজ করব তখন আমরা কখনো ডাইরেক্ট হুবহু তো এরকম টেক্সটগুলো কপি করব না। এগুলো আমাদের ক্লায়েন্ট যেইভাবে বলবে, সে এখানে হয়তো দেখা যাচ্ছে 30% দিতে চাচ্ছে, 30%, 10%, 10%। সে এখানে মানে তার যে ইনফরমেশন, এখানে তার ইনফরমেশন হবে, তার ইমেল হবে, তার অ্যাড্রেস হবে, তার ফোন নাম্বার হবে, সবকিছু তার হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে কুইক লিঙ্কে যে দেখো আমরা এখানে প্রাইভেসি পলিসি অন্যান্য যে লিঙ্ক আছে এগুলো আমি আগে তৈরি করা দেখিয়েছি। এগুলো তৈরি করে জাস্ট আমরা কি করব, এই মেনুতে অ্যাড করে দেবো, এর চেয়ে আর বেশি কিছু না। ঠিক আছে? এখন আমি আর তৈরি করতেছি না, আগে একবার তৈরি করে দেখিয়েছি। এগুলো জাস্ট এখানে তৈরি করব, তৈরি করে মেনুতে অ্যাড করে দিলে এখানে অটোমেটিক্যালি দেখাবে। আচ্ছা, তাহলে এই যে ওভারভিউ যেটা আমরা একটা ওয়েবসাইট সম্পূর্ণ করলাম, একটা ওয়েবসাইট দেখে দেখে, তো সবকিছু কি বোঝা গেছে? আগের যেগুলো সেগুলো প্র্যাকটিস করেছেন? জি ভাইয়া, আমি প্র্যাকটিস করছি, কিন্তু কালকে ক্লাসটা জি ভাইয়া আগের ক্লাসগুলো আমি দেখতেছিলাম, বুঝছেন, একেবারে প্রথম থেকে আবার নতুন করে দেখতেছিলাম। তো হ্যাঁ, কালকে দেখবেন। ক্লাসটাও যেটা এখন ওটা দেখেন এগুলো, এখন আমরা কালার নিয়ে তো আমরা অনেক কাজ করেছি। কালার আমরা আশা করি কালার নিয়ে আর আলোচনা করা লাগবে না, কারণ এই প্রজেক্টে অনেক কালার দেখিয়েছি, কালার কিভাবে চেঞ্জ করতে হয়, কি করতে হয়। তো এখন আমরা চলে যাই টাইপোগ্রাফি।
এখন মনে করো আমি যেই ফোন দিয়ে কাজ করেছি, এই ফোন দিয়ে তো ক্লায়েন্ট কাজ করতে না পারে। ক্লায়েন্ট হয়তো বলতে পারে যে না, আমি এই ফোন দিয়ে কাজ করব না, আমি অন্য কোনো ফোন দিয়ে কাজ করব। তাহলে দেখো আমি কোথায় আসলাম, এখানে সেটিংয়ে ক্লিক করে টাইপোগ্রাফিতে আসলাম। টাইপোগ্রাফিতে আসার পর এখানে অ্যাসিস্ট্যান্ট একটা ফোন দিয়ে বর্তমানে আমরা কাজ করতে চেয়েছি, এটি এই থিমে ডিফল্ট আছে। আমি চেঞ্জে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে যদি ফন্টের নাম আমি এখানে লিখি, মনে করো আমি লাটো লিখলাম, অথবা আমি অন্য কোনো ফন্ট যদি আমি এখান থেকে দেখি যে কোন ফন্টটি আমার ভালো লাগে, আমি দেখে এখান থেকে নিতে পারি। এখানে ফোন বলতে কি বোঝানো? এগুলো গুগল ফন্ট। এখানে ফন্ট বলতে এই যে টেক ফন্ট বুঝেন না, ফন্ট তো বুঝতে হবে, ফন্ট না বুঝলে তো হবে না। তো এখানে হচ্ছে যে টেক্সটের ডিজাইনটা চেঞ্জ হবে, ঠিক আছে। এখন যদি আমি এটা দেই সেন্স শরীফ, ফন্ট না, তাহলে এই এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক কারণ ফন্টের উপর ডিপেন্ড করে সৌন্দর্য ওয়েবসাইটের। এই টেক্সটের ইয়েগুলো চেঞ্জ হবে। যেমন হচ্ছে এখন বর্তমানে এটা আছে, তো এখানে আমি বডিতেও ক্লিক করলাম, চেঞ্জ করলাম, তারপর এটা দিয়ে দিলাম। মনে করো আমি জাস্ট চেঞ্জ করে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। এখন হচ্ছে এখানে ফন্টের যে সাইজ স্কেল 100% দেওয়া আছে। এখন মনে করো আমি যদি এর চেয়ে যদি বাড়াতে চাই, তাহলে তোকে 115 দিলাম। তাহলে দেখো এই যে দেখতে পাচ্ছ এগুলো একটু বড় হয়ে গেছে না? হ্যাঁ, ফন্ট একটু করি তাহলে দেখবা বড় হয়ে গেছে না ফন্টগুলো? হ্যাঁ হ্যাঁ, অনেক সময় দেখি না ওটা স্লাইড হয়, এটা এই লেখাগুলো না স্লাইড হয়। এই স্লাইডগুলো আমরা যদি এখানে কয়েকটা তৈরি করি তাহলে স্লাইড হবে। আমরা এখানে মাত্র একটা দিয়েছি, আমরা যদি আরো কয়েকটা দেই তাহলে একটার উপর একটা আসবে। দেখাচ্ছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি ফন্ট যদি কখনো বড় করতে চাই, তাহলে আমরা জাস্ট এখানে ফন্ট স্কেলে এসে ফন্টটা আমরা বড় করতে পারবো, ঠিক আছে। এত বড় করার দরকার নেই। আচ্ছা, সেভে ক্লিক করলাম। লেআউটে আমাদের তেমন কোনো কাজ নাই, এখানে যেরকম আছে এরকম থাকবে। যেমন হচ্ছে পেজ উইথ, এখানে সাধারণত 1200 থাকে, এটা স্ট্যান্ডার্ড, এটা আমাদের চেঞ্জ করার দরকার নেই, কিছু করার দরকার নেই, যেরকম আছে এরকম থাকুক, এটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকার নেই। এরপর অ্যানিমেশনে যদি যাই, এখানে নাম দেওয়া আছে। তারপর হচ্ছে আমি যদি অ্যানিমেশন যদি ইউজ করতে চাই, তাহলে এখানে যে কোনো একটা আমি দিয়ে টেস্ট করতে পারি, না হলে যেরকম আছে এরকম থাকবে। এখন যাই বাটনে। বাটনে আমরা একটু আগে দেখেছিলাম, এই যখন আমরা একটা কালার চেঞ্জ করেছিলাম, এখানে একটা ব্ল্যাক বর্ডার আসছিল, পরে আমরা এটা চেঞ্জ করেছি, তাই না? তো এখানে দেখো এই যে 1 পিক্সেল দেওয়া আছে, যদি আমি এটাকে 0 পিক্সেল করে দিই তাহলে বর্ডার আর আসবেই না। আর যদি আমি চাই না বর্ডারটা একটু বড় হবে, তাহলে আমি 2 পিক্সেল 3 পিক্সেল দিতে পারি। তারপর হচ্ছে ওপাসিটি হচ্ছে আমরা অনেক সময় দেখি যে মনে করে একটা কালার আছে, এই কালারটা আমি হালকা করি, একটু গাঢ় করি, এইটা হচ্ছে ওপাসিটি। তারপর হচ্ছে রেডিয়াস। দেখো এই যে বাটন, এটা হচ্ছে বর্তমানে স্কোয়ার দেখাচ্ছে, তাই না? মানে হচ্ছে রেডিয়াস নাই, গোল নাই। যদি আমি চাই না বাটনটা একটু গুলগুল হবে, তাহলে আমি এই যে কর্নার রেডিয়াসে আমি ক্লিক করব। ক্লিক করলে বাটনগুলো একটু, এই দেখতে পাচ্ছ এখন একটু গুল হয়ে গেছে না? মানে যে সার্কেলটা একটু গুল হয়ে গেছে, দেখা যাচ্ছে? হ্যাঁ। তো এরকম যদি আমি ডিজাইন করতে চাই, তাহলে এখানে যে রেডিয়াস যেটা আছে এটাতে পিক্সেল যদি আমি যত বেশি বাড়াবো তত বাড়বে। যেমন এখানে আমি আরো একটু বাড়ালাম, তাহলে আরো একটু বোঝা যাবে। দেখো এখন এরকম হয়ে গেছে, একটু বেশি দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে শেডো অপাসিটি যেটা আছে, যে একটা শেডো থাকে, এই শেডোর অপাসিটি আমি কমাতে পারবো, বাড়াতে পারবো। এরপর হচ্ছে আর এগুলো চেঞ্জ করার দরকার নেই।
এরপর হচ্ছে ব্লার, এখানে যদি আমি 5 পিক্সেল দেওয়া আছে, আমি যদি আরো বাড়াই এগুলো দরকার নেই, এগুলো প্রয়োজন পড়ে না তেমন একটা। এরপর আমরা সেভে ক্লিক করলাম যদি আমরা জাস্ট এই ডিজাইনটা দিতে চাই। তারপরে যদি আমি মনে করি যে না আমি সবগুলো যেটা আমার ইউজ করার দরকার পড়ে সেটা ইউজ করব, তবে আমরা একটা একটা করে দেখব। যখন আমরা প্র্যাকটিস করব একটা দেব, দেখার পর আমি দেখব কি চেঞ্জ হচ্ছে কি চেঞ্জ হচ্ছে না, এগুলো আমরা দেখব। দেখলে কি হবে, বুঝতে পারবো যে এটা ইউজ করলে ওইটা হয়, এটা ইউজ করলে ওইটা হয়, এটা ইউজ করলে ওইটা হয়। আমরা সবগুলো ইউজ করবো, একবার ওইটা বাড়াবো কমাবো, কারণ যেহেতু আমি নিজে প্র্যাকটিস করতেছি আমার তো সমস্যা না। যখন দেখলাম যে না এটা বাড়ালে ওইরকম হয়ে যাচ্ছে, অফ করে দিলাম। এরকম আমরা করব, ঠিক আছে। এরপর হচ্ছে ইনপুট। ইনপুট হচ্ছে ওই যে অনেক জায়গায় আমরা বাটন দেখবো, যেমন হচ্ছে ফর্মে বাটন থাকে, এগুলো ইনপুটের বিভিন্ন ফর্ম থাকে, এগুলো যেরকম আছে এরকম থাকুক, এটা নিয়ে আমরা চেঞ্জ করার কোনো কি দরকার নেই। তারপর হচ্ছে প্রোডাক্ট কার্ড, এগুলিতেও পিক্সেল টিক্সেল এগুলো জাস্ট আমরা এই যে একটু শ্যাডো দেওয়া, তারপর হচ্ছে একটু কর্নার দেওয়া, একটু এগুলো করা, এগুলো যদি আমরা করতে চাই তাহলে এখানে আমরা করব। যেমন হচ্ছে স্টাইল স্ট্যান্ডার্ড যদি কার্ড দিই তাহলে দেখো কি হয়। আচ্ছা, কার্ড দেওয়ার কারণে কি হয়েছে, যে বাটনগুলোর সাইজগুলো দেখো একটু ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে না? স্ট্যান্ডার্ড দিলে এগুলো একটু বড় থাকে, আর যদি কার্ড দেই তাহলে এগুলো একটু ছোট হয়ে গেছে। এরপর যেগুলো আছে এরকম থাকুক, এগুলো আমাদের চেঞ্জ করার দরকার নেই, আমাদের মেইন চেঞ্জটা আমরা করেছি। এরপর হচ্ছে এখানে এই যে কালেকশন কার্ড, এটা যদি আমরা কার্ড ইউজ করতে চাই যে কালেকশনগুলোতে, তাহলেও আমরা কার্ড ইউজ করবো, না হলে স্ট্যান্ডার্ড। এগুলো আমরা একটা একটা করে দেখব, আমরা সবগুলো টেস্ট করে দেখব কি চেঞ্জ করলে কি হচ্ছে, কোনটাতে কি হচ্ছে কি হচ্ছে না, এগুলো যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এই চেঞ্জ হচ্ছে এই চেঞ্জ। তারপর হচ্ছে ব্লক কার্ড, ব্লক কার্ড হলে ব্লগ, যখন আমরা ব্লগে যাব তখন এটাও যেন কার্ড সিস্টেমে থাকে। তারপর হচ্ছে কন্টেইনার, এগুলোতেও কি ওপাসিটি আছে, ওপাসিটি কমাতে পারি, তারপর হচ্ছে বর্ডার দিতে পারি, শেডো দিতে পারি, এগুলো। এরপর হচ্ছে মিডিয়াগুলোতে আমাদের চেঞ্জ করা তেমন দরকার নেই। এরপর আমরা ডাইরেক্ট চলে যাব সোশ্যাল মিডিয়া, তো আমরা অন্য জায়গা থেকেই দেখেছি, এগুলো আমাদের দরকার নেই। মনে করো কারেন্সি ফরম্যাট, এটাও আমরা এখান থেকে দেখা যাব, আমরা করতে পারবো। এই যে শো কারেন্ট যে কোড যেগুলো আছে, আমরা ওইখান থেকে যখন আমরা কারেন্সি ইউজ করব, যেমন হচ্ছে মাল্টি কারেন্সি যদি আমরা ইউজ করি তখন আমরা এটা টিকমার্ক দেওয়া আছে। আমরা কার্ডে চলে গেলাম, তো কার্ডে চলে যাওয়ার পর যেমন হচ্ছে দেখো শো ভেন্ডর, যেহেতু আমরা নিজেরাই ভেন্ডর, এটা শো করার কোনো দরকার নেই। তারপর হচ্ছে এনাবল কার্ড নোট, যেমন হচ্ছে মনে করো অনেক সময় কেউ প্রোডাক্ট অর্ডার করতে যাতে সে একটা নোট লিখতে পারে, তো আমি এটা দিয়ে দিলাম যাতে সে চাইলে আমাদেরকে কোনো নোট লিখে দিতে পারে। ভাইয়া আমি ক্লাসটা আসছে না, মানে একটু মাথার উপর দিয়ে যাইতেছিল, কারণ আমি বেশিরভাগই মনোযোগ ছিলাম না, বলতে একটু অসুস্থ তো। আচ্ছা আচ্ছা, পরে ভিডিও দেখবেন। এরপর হচ্ছে এখানে যদি আমি চাই কোনো কালেকশন একটাকে সিলেক্ট করে দিতে পারবো, ওই কালেকশনের প্রোডাক্টগুলো এখানে দেখাবে। এরপর হচ্ছে চেক আউটে চলে গেলাম। চেক আউটে চলে যাওয়ার পর দেখো চেক আউট পেজে একটা ব্যানার থাকে, যেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, যদি আমি কোনো ইমেজ ইউজ করতে চাই। তারপর হচ্ছে সাধারণত চেক আউট পেজে কোনো লোগো থাকে না, আমি একটা এখান থেকে সিলেক্ট করে আমাদের লোগোটা সিলেক্ট করে দিয়ে দেব, তাহলে চেক আউট পেজের লোগোটা থাকবে। তারপর হচ্ছে মেইন কন্টেইনার এরিয়াগুলোতে যদি আমরা কোনো কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ করব, যদি আমাদের কখনো চেঞ্জ করার দরকার পড়ে, আর না হলে যেরকম আছে এরকম থাকবে, এগুলো চেঞ্জ করার দরকার নেই। আর এই কালারটাকে আমি এই দেখো এখানে হচ্ছে যে কোথায় আসলাম, চেকআউট পেজে, চেকআউট পেজে আসার পর এই যে এসেট কালারটাকে আমি চেঞ্জ করব, কারণ হচ্ছে এটি আমাদের মানে আমাদের ব্র্যান্ডিং কালার না। আমাদের ব্র্যান্ডিং কালার কি,
আমাদের ব্র্যান্ডিং কালারটা আমি কপি করব। আচ্ছা, এখানে আমাদের ব্র্যান্ডিং কালারটা দেব। আমাদের ব্র্যান্ডিং কালার কি? এইটা। তারপর হচ্ছে বাটনের কালারটাও আমি এইটা দেব। তাহলে চেকআউট পেজে আমাদের ব্র্যান্ডিং কালারটা থাকবে। আর এরর কালার, যদি কোনো ধরনের এরর আসে তাহলে এই কালারটা থাকবে, এটা রেড থাকুক, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তারপর সেভে ক্লিক করলাম। আর কিছু নেই, কাস্টম সিএসএস, তারপর থিম স্টাইল। থিম যেটা আছে, যেহেতু আমরা ফ্রি থিম ইউজ করতেছি, এখানে আর কোনো স্টাইল নাই, যেটা আছে ওইটাই, যেটা আছে ওইটা থাকবে। আমরা এখন রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর এখন আমরা দেখি আমাদের ওয়েবসাইটটা। দেখো আমি ফোনটা একটু বড় করেছিলাম, যার জন্য এখন ফোনটা একটু বড় দেখাচ্ছে। তারপর ফোনটা আমরা চেঞ্জও করেছিলাম। তাহলে আমাদের কমপ্লিট একটা ওয়েবসাইট হয়ে গেছে। এখন এতক্ষণ আমরা একটা প্রজেক্ট করলাম, এই প্রজেক্টে যা যা আছে সবকিছু ক্লিয়ার হয়েছে। বিষয়টা এখনো বাকি আছে, এই প্রজেক্টের অনেক কাজ বাকি আছে। তো এতক্ষণ পর্যন্ত যা দেখিয়েছি এগুলো মোটামুটি বুঝতে পেরেছেন? জি ভাই, মোটামুটি বুঝতে পারছি, ভিডিও আচ্ছা, দেখতে এই হবে প্রজেক্টটা 2-3 দিন। আমি এর জন্য লং করে দিয়েছি যাতে আমরা আরো ভালো করে বুঝতে পারি। এই প্রজেক্টে এখন অনেক কিছু বাকি আছে। আমরা কিছু অ্যাপ ইনস্টল করব, তারপর হচ্ছে প্রোডাক্ট পেজটাও আমরা ডিজাইন করব। যেমন এখন যদি আমি একটা প্রোডাক্ট পেজে ক্লিক করি, তাহলে প্রোডাক্ট পেজটা এরকম আসতেছে। তো আমরা প্রোডাক্ট হ্যাঁ পেজটা, ভাই, আমারও নাই আছে হ্যাঁ ওই হ্যাঁ প্রোডাক্ট, তার মানে যে এই প্রোডাক্ট পেজের বাটন গুলো সবকিছুই ডিজাইন করা যায়, তাই তো? হ্যাঁ, এগুলো আমরা আমি পরে, আপনাকে এই প্রশ্নটা, আমি দেখছিলাম ভাইয়া একটা ওয়েবসাইট ফলো করে, যে ওইখানে দেখা যাচ্ছে কি তারা যে হচ্ছে স্টাইলের নাম, কোন কালার, সবকিছু না একটা হচ্ছে শখের মতো আঁকিয়ে এই প্রাইজের নিচে রেখে দিচ্ছে। হ্যাঁ এগুলো হচ্ছে আমরা এই থিম দিয়ে যতটুকু পারি, এই থিমের যতটুকু ক্যাপাবিলিটি আছে ডিজাইন করার, আমরা সর্বোচ্চটুকু করব, ঠিক আছে? আর এরপর হচ্ছে অনেক সময় এরপর আমরা দেখব কিভাবে আমরা একেবারে কাস্টম একটা প্রোডাক্ট পেজ ডিজাইন করতে পারি পেজ বিল্ডার দিয়ে। এটা আমরা পরে দেখব। বাট হচ্ছে প্রথমে আমরা থিম দিয়ে দেখব। আমরা থিম দিয়ে কাজটা করে ফেলবো যাতে আমরা যতটুকু পারি আমাদের প্রোডাক্ট পেজটাকে সুন্দর করা, ঠিক আছে? এরপর আমরা যাব পেজ বিল্ডারে। পেজ বিল্ডারে গেলে আমরা আরো সুন্দর ডিজাইন করতে পারবো। কিন্তু বেশিরভাগ অনেক ক্লায়েন্ট আবার পেজ বিল্ডারে যেতে চায় না, কারণ পেজ বিল্ডারে যাওয়ার পর দেখা যায় এই যে এক্সট্রা আরও একটু কস্ট আসে, প্লাস হচ্ছে মানে সাইডের স্পিড নিয়ে অনেকে মানে সমস্যায় পড়ে, যার জন্য অনেকে পেজ বিল্ডার ইউজ করতে চায় না। তো পেজ বিল্ডার ইউজ আবার অনেকে করে বেশিরভাগ প্রোডাক্ট পেজটাকে সুন্দর করে ডিজাইন করার জন্য, ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য। এখন কি দেখাবো আরো, নাকি এখানে অফ করব? না ভাইয়া, আজকে এতটুকুই থাক। তাহলে ভাইয়া আপনি আজকে পর্যন্ত